যদি একদিন ঘুম থেকে উঠে দেখো ইকোনমি কোলাপস করেছে, ইন্টারনেট স্লো হয়ে গিয়েছে এবং টেকনোলজির ইনোভেশন অলমোস্ট স্টপ হয়ে গিয়েছে, তাহলে এর পিছনে কারণ হবে ছোট্ট একটা দ্বীপ, তাইওয়ান। পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল দেশগুলোর মধ্যে টেনশন এখন এই ছোট্ট আইল্যান্ডকে ঘিরেই। আমরা ভাবি ওয়ার্ল্ড ওয়ার 3 শুরু হবে ইউএসএ আর ইরানের কনফ্লিক্টের জন্য, কিন্তু ওয়ার্ল্ড ওয়ার 3 যদি শুরুই হওয়ার থাকে, এই ওয়ার্ল্ড ওয়ার 3কে ট্রিগার করবে চায়না আর তাইওয়ানের কনফ্লিক্ট। তাইওয়ান আসলে ছোট্ট একটা আইল্যান্ড, ঠিক চায়নার পাশেই অবস্থিত। কিন্তু কথা হলো, চায়না বলে তাইওয়ান তাদের অংশ, আর তাইওয়ান বলে না, আমরা আলাদা কান্ট্রি। এখন আসলে ঠিক কে, এটার উত্তর পেতে হলে আমাদের যেতে হবে ইতিহাসে। 1940s চায়নাতে শুরু হয় ভয়ঙ্কর সিভিল ওয়ার। এটা শুধু পাওয়ার ফাইট না, এটা ছিল আইডিওলজি, ফিউচার এবং পুরো দেশের ডিরেকশন নিয়ে যুদ্ধ। এই যুদ্ধের দুইটা বড় শক্তি ছিল, কমিউনিস্ট পার্টি আর ন্যাশনালিস্ট পার্টি। কমিউনিস্ট পার্টি চাইতো একটা কমিউনিস্ট সিস্টেম, তারা স্টেট কন্ট্রোল করবে আর ইনইকুয়ালিটি কমানো হবে। আর ন্যাশনালিস্ট পার্টি চাইতো ট্রেডিশনাল গভর্নমেন্ট সিস্টেম, যেখানে ডেমোক্রেসি থাকবে এবং ক্যাপিটালিজমের ইনফ্লুয়েন্স থাকবে। কিন্তু এই যুদ্ধ হঠাৎ শুরু হয়নি। 1930s থেকে 1940s চায়না অলরেডি অনেক বেশি উইক হয়ে গিয়েছিল। তার কারণ ছিল জাপান ইনভেশন ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময়। ফান ফ্যাক্ট, তখন কমিউনিস্ট আর ন্যাশনালিস্ট দুই পক্ষ একসাথে হয়ে জাপানের বিরুদ্ধে ফাইট করে। বাট ওয়ার্ল্ড ওয়ার 2 শেষ হওয়ার পর আবার শুরু হয় তাদের পুরানো কনফ্লিক্ট। 1945 থেকে 1949 পর্যন্ত পুরো চায়না জুড়ে শুরু হয় ইন্টেন্স ফাইটিং। সেই সময় কমিউনিস্ট পার্টি স্লোলি গেইন করতে থাকে সাপোর্ট। গ্রামের মানুষরা তাদের সাপোর্ট দেয়, কারণ তারা প্রমিস করেছিল ল্যান্ড রিফর্ম, ইকুয়ালিটি আর বেটার লাইফ। অন্যদিকে ন্যাশনালিস্ট গভর্নমেন্ট করাপশন, ইকোনমিক ক্রাইসিস এবং পোর বা উইক লিডারশিপের জন্য সাপোর্ট হারাতে থাকে। এক সময় সিচুয়েশন এমন হয়, কমিউনিস্টরা একের পর এক বড় শহর ক্যাপচার করে ফেলে। বেইজিং, সানহাই, নানজিং একের পর এক তাদের কন্ট্রোলে চলে আসে। 1949-এ কমিউনিস্ট পার্টি অফিসিয়ালি ঘোষণা দেয় পিপলস রিপাবলিক অফ চায়না তৈরি হয়েছে। তার মানে হচ্ছে মেইনল্যান্ড চায়না পুরোপুরি তাদের কন্ট্রোলে। ন্যাশনালিস্ট লিডার চ্যাং কাই শেক হাল ছাড়েনি। সে তার গভর্নমেন্ট, আর্মি এবং প্রায় 20 লাখ ফলোয়ার্স নিয়ে পালিয়ে যায় তাইওয়ানে। তারপর তাইওয়ানে এস্টাবলিশড হয় রিপাবলিক অফ চায়না। তারপর তারা দাবি করে আমরাই আসল চায়না, মেইনল্যান্ড চায়না আমাদের থেকে দখল করা হয়েছে। তারপর সিচুয়েশন এমন যে পৃথিবীতে হয়ে গেল দুইটা চায়না, আর দুইজনই দাবি করছে আমরাই আসল চায়না। কোল্ড ওয়ারের সময় ওয়ার্ল্ড অলরেডি ডিভাইড হয়ে গেছে। ইউএসএ একদিকে, সোভিয়েত ইউনিয়ন আরেকদিকে। ইউএসএ সাপোর্ট করে তাইওয়ানকে এবং সোভিয়েত ইউনিয়ন সাপোর্ট করে কমিউনিস্ট চায়নাকে। আর তারপরেই এই চায়না ভার্সেস তাইওয়ান কনফ্লিক্ট শুধু তাইওয়ান আর চায়নার মধ্যে সীমাবদ্ধ নাই, এটা হয়ে গিয়েছে গ্লোবাল পাওয়ার গেম। সময়ের সাথে সাথে আস্তে আস্তে বেশিরভাগ দেশ মেইনল্যান্ড চায়নাকে রেকগনাইজ করে, কারণ তারা বড়, পাওয়ারফুল এবং ইকোনমিকলি স্ট্রং। এবং অবভিয়াসলি আরেকটা সাইড তাইওয়ানকেও সাপোর্ট করে। তাইওয়ান নিজেদের সিস্টেম মেনটেন করে, নিজস্ব গভর্নমেন্ট, নিজস্ব মিলিটারি এবং নিজস্ব ইকোনমি। এখন সমস্যা হলো, চায়নার অফিসিয়াল স্টেটমেন্ট দেয়ার ইজ অনলি ওয়ান চায়না এবং তাইওয়ান তাদের অংশ। কিন্তু তাইওয়ান নিজেদেরকে ইন্ডিপেন্ডেন্ট দেশ ভাবে। বেশিরভাগ দেশ অফিসিয়ালি চায়নাকে সাপোর্ট করে, কিন্তু আনঅফিসিয়ালি তাইওয়ানের সাথেও রিলেশন রাখে। এটা একটা ডিপ্লোম্যাটিক গেম। এখন পুরো বিশ্বের জন্য মেইন ইস্যুটা হলো, তাইওয়ান শুধু একটা আইল্যান্ড না, এটা গ্লোবাল ইকোনমির হার্ট। তার কারণ হলো বিশ্বের প্রায় 60% সেমিকন্ডাক্টর তাইওয়ান তৈরি করে। আর এই সেমিকন্ডাক্টর হলো ফোন, ল্যাপটপ, কার, যত এক্সিস্টিং টেক আছে বা টেকনোলজির আইটেম আছে সব কিছুর ব্রেইন। আর এই ইন্ডাস্ট্রি কন্ট্রোল করে টিএসএমসি, তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এই কোম্পানি পৃথিবীর সবচেয়ে অ্যাডভান্সড চিপ তৈরি করে। অ্যাপেল, এনভিডিয়া, এএমডি সবাই টিএসএমসির উপর ডিপেন্ড করে। যেমন আইফোনের চিপ বানায় টিএসএমসি, এআই জিপিইউ বানায় টিএসএমসি, ইভেন মিসাইলস আর মিলিটারি টেকও এই তাইওয়ানের চিপের উপরই ডিপেন্ড করে। অয়েল বা তেল ছিল ওল্ড ওয়ার্ল্ডের পাওয়ার, আর এখন চিপ হলো নিউ ওয়ার্ল্ডের পাওয়ার। মিডল ইস্ট যেভাবে অয়েল কন্ট্রোল করে, তাইওয়ানও সেইভাবে কন্ট্রোল করে টেকনোলজির ফিউচার।
যদি তাইওয়ানে কিছু হয় পুরা টেক ওয়ার্ল্ড কোলাপস করবে। চায়নার জন্য তাইওয়ান শুধু ল্যান্ড না, এটা প্রেস্টিজ, পাওয়ার এবং কন্ট্রোলের কোয়েশ্চেন। তিনটা বড় রিজন আছে: ন্যাশনালিজম, তাইওয়ান লস্ট থিওরি; স্ট্র্যাটেজিক লোকেশন, মিলিটারি অ্যাডভান্টেজ; ইকোনমিক পাওয়ার, সেমিকন্ডাক্টর কন্ট্রোল। চায়না চায় যে কোনোভাবে তাইওয়ানকে নিজের কন্ট্রোলে আনতে, পিসফুলি অর ফোর্সফুলি, যেভাবেই হোক। চায়না এখন নিয়মিত তাইওয়ানের চারপাশে মিলিটারি ড্রিল করছে, ফাইটার জেটস, ওয়ারশিপস, মিসাইলস। আর তাইওয়ানও বসে নাই, তারাও নিজেদের ডিফেন্স স্ট্রং করছে। আর সিচুয়েশন দিন দিন ডেঞ্জারিয়াস হচ্ছে। কিন্তু এখানে ফ্যাক্ট হলো চায়নার মিলিটারি আর ওয়েপেন্স অনেক বেশি পাওয়ারফুল, আর তারা অনেক বড়। এখন আসে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। ইউএসএ ওপেনলি তাইওয়ানকে সাপোর্ট করে, কারণ অবভিয়াসলি ইউএসএ কখনোই চাবে না চায়না আরও বেশি পাওয়ারফুল হোক। তাইওয়ান হলো ইউএসএর স্ট্র্যাটেজিক অ্যালাই। তারা ওয়েপেন্স দেয়, ট্রেনিং দেয়, সকল ধরনের সাপোর্টই তাইওয়ানকে দেয়। আর ইনডাইরেক্টলি মেসেজ দেয়, চায়না ডোন্ট ডু এনিথিং। চায়নার তাইওয়ানে অ্যাটাক করার মানেই হচ্ছে একটা গ্লোবাল ওয়ার শুরু হওয়া। আর এটার গ্লোবাল ইম্প্যাক্ট হবে ভয়ঙ্কর। অ্যাগেইন, তাইওয়ানের কিছু হওয়া মানেই হচ্ছে গ্লোবাল চিপ শর্টেজ। ফোনস, ল্যাপটপস, সকল ধরনের গ্যাজেটসের প্রাইস খুবই বেড়ে যাবে। কার ইন্ডাস্ট্রি কোলাপস করবে, স্টক মার্কেট ক্রাশ করবে, আর অবভিয়াসলি ইন্টারনেট ইনফ্রাস্ট্রাকচারেও ইম্প্যাক্ট পড়বে। আর ওর্স্ট কেস সিনারিও, নিউক্লিয়ার টেনশন তো আছেই। আর তাইওয়ান পুরাপুরি একাও না, ইউরোপ, ইউএসএ, জাপানের সাপোর্ট আছে। কিন্তু কেউই ডিরেক্ট চায়নার সাথে যুদ্ধ করতে চায় না। তার কারণ হচ্ছে চায়না ইজ টু পাওয়ারফুল। সো এগুলা থেকে বোঝা যাচ্ছে আমাদের ওয়ার্ল্ড বা পৃথিবীর সামনে খুব একটা বেশি ভালো সময়ের দিকে যাচ্ছে না। বাট হোপ ফর দ্য বেস্ট।